নিজেরা যেরকম গরমের জন্য ঘুমাতে পারি না, সেরকম কিন্তু গোপাল সোনাও। আমাদের যেহেতু ঠাকুর ঘরে এখনও সিলিং পাখা লাগানো হয়নি, তো সারা রাত্রি কিন্তু এইভাবেই হাই স্পিড পাখাটা গোপালের সামনে চালিয়ে দেওয়া হয়। তবে সকালবেলাতেও দিই, যখন পুজো আচ্ছি করি তখন একটু বন্ধ রাখি ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য। আর যতক্ষণ পুজো টুজো করি ওদের খেতে দিই, এইভাবে কিন্তু পাখাটা চালিয়ে দিই। তোমরা হয়তো আগেও খেয়াল করেছো, আমার আগে যে আমি শাশুড়ি মায়ের ঘরে থাকতাম বা আমি আগের বেড়ার ঘরে যে থাকতাম, তখনও কিন্তু আমার গোপাল সোনার জন্য 24 ঘন্টা পাখা চলতো। আর এই নতুন ঘরের ঠাকুর ঘরটা এত গরম, কি বলবো তোমাদের। সকালবেলাটা একটু বন্ধ থাকে, ঠাকুর ঘরটার মুছি, পুজো টুজো করি, করার পর ওদের খেতে দিয়েই তাড়াতাড়ি পাখাটা চালিয়ে দিই। তারপরে পাখা বন্ধ করে রাখি, মা মেয়ে ছেলে সবাই আমরা এক ঘরে চলে আসি, কারণ ইলেকট্রিক বিলটাও তো দেখতে হবে এত এত পাখা চললে। তো এই জানলার ওপরে তো সুন্দর হাওয়া দেয়, তো ওদেরকে এই যে সকালবেলায় নিয়ে আসি, সারা দিন ওরা এরকম এই জানলার ওপরে বসে থাকে। তারপরে আবার দুপুরবেলা ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়, আবার ওদের স্নান করিয়ে খেতে টেতে দিয়ে আবার নিয়ে আসা হয়। এইভাবেই আমরা সবাই একটা ঘরের মধ্যেই থাকি, আর জানলা দিয়ে তো সুন্দর হাওয়া ঢোকে। সকালের কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, পুজো আচ্চা করা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাই বেরাবে, তো সেরও তাড়াহুড়ো চলছে। তো চাটা খাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। ওকে বললাম তুমি একটা কাজ করো, আমার বাসনের ঝুড়িটা একটু নামিয়ে দিয়ে যাও, বাসনের ঝুড়িটা না হলে আমার খুব অসুবিধা হচ্ছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলা তোমাদের দাদাভাই দেখতেই পারলে ওই ঘরের থেকে কিন্তু বাসনের র্যাকটা খুলে রেখেছে, তবে আমি এখনও ওই দিকে যাইনি, এখন যাব। সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিলাম, জামা কাপড় কাচা, পুজো করা, তো সেগুলো সমস্ত এই দিকের বাসি যা কাজ থাকে কমপ্লিট করেছি। তবে গোছানো গাছানো কিছুই কাজ করিনি, সব ছড়িয়ে ছিটিয়ে আছে নিচে, এখানে সমস্ত বিছানা পাটি সব পড়ে আছে। আজকে সত্যি কথা বলবো, কাজ করতে সেরকম মনই লাগছে না, কারণ এই কটা দিন দিদি ভাই ওরা চলে যাওয়া গেছে, ঠিক আছে, কারণ ভাই ওরা তো সবসময় থাকে না, তো দিদি ওরা ছিল, আসতে কথা না, দিদি ওরা ছিল, দিদি ওরা কালকে যে চলে গেছে না, আজকে খুব মনটা খারাপ লাগছে। মানে বিশেষ কারণে গুলুর জন্য, সত্যি কথা বলতে গুলুর জন্য খুব মনটা খারাপ লাগছে। আজকে একদম কাজকর্ম করতেই যেন ইচ্ছে করছে না। রান্নাবান্নাও কিছু নেই, গতকালকে তরকারি আছে, ভাত আছে, মা মেয়ে দুজনেরই হয়ে যাবে, কিচ্ছু করব না। এখন কাজ আছে আমার, ওই ঘর থেকে যে আমি গ্যাস রাখি ওই টেবিলটা আনবো, বাসনের র্যাকটা আনবো, তো সেই টুকিটাকেই কাজগুলো আছে। আর ঘরটা মোটামুটি একটুখানি নিজেরা থাকার মতো গুছিয়ে নেব। সব জিনিসপত্র তো এখন আনছি না, তো চলার মতো যেটুকুনি লাগবে এখন ওই ঘর থেকে নিয়ে, ফ্রিজের এই কভার টভার সমস্ত খুলে দেবো, পুরোনো যা জিনিসপত্র সেগুলোই নিয়ে আসবো। সকালবেলা চা বিস্কুট খেলাম, একবার তোর বাবা চা করেছিল সেটা খেয়েছি, আর একবার মেয়ে চা করলো, চা দিয়ে বিস্কুট দিয়ে দুজনে খেলাম, এটাই হচ্ছে সকালের খাওয়া। তো মেয়েকে বলেছি যদি ও সকালবেলা ভাত খায় তো খাবে, না হলে আমি আর কিছু খাবো না। এখন থেকে কাজকর্মে হাত দিই, ঝিমানো ঝিমানো লাগছে, কাজ কিছু করতেই ইচ্ছে করছে না। তো ও ভাবলাম না চলো আস্তে ধীরে আরম্ভ করি, বেলাটা অনেকটা হয়ে গেছে। কটা বাজে রে শোনা? মেন কথা আমাদের কি হয়েছে জানো তো, আমাদের নতুন ঘরে একটাও ঘড়ি নেই, তো আমাদের একটা ঘড়ি আনতে হবে। ভাবছি আজকে ওই ঘর থেকেই ঘড়িটা নিয়ে আসবো, ওই ঘরের ঘড়িটাই নিয়ে আসবো। হ্যাঁ জানি না, ফোনে দেখবো তারপরে বলতে পারবো কটা বাজে। মিনিমাম তো 10:30 বাজে, কারণ 10টার সময় আমি পুজো টুজো দিয়ে উঠেছি, তারপরে চা খেলাম, একটুখানি বসে টসে ছিলাম, 10:30 তো হবেই। এরপরে আস্তে ধীরে কাজে হাত দিই, আগে ওই ঘরে যাব। ড্রেসিং টেবিলের অবস্থাটা খুব খারাপ, ড্রেসিং টেবিলটা মেয়েকে বলেছি গোছাতে। আর টুকিটাকি যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সে যেমন আমার সিঁদুর, মেয়ের একটু টিপ পাউডার, এগুলো টুকিটাকি যা লাগে সেগুলো আজকে এই ঘরে নিয়ে আসবো, আর বাদবাকিগুলো সব ওই ঘরেই গোছানো থাকবে। তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে পম্পা তোমার ঘর হয়ে গেছে, তাহলে তুমি জিনিসপত্র কেন আনছো না, বলছো এই ঘরে থাকবে না। থাকবো না কথাটা ভুল। 1 নম্বর কথা, দেখো যেই দুদিন দিদি ওরা ছিল, মনা তো ওই ঘরেই শুয়েছিল। আমার মেয়ের সব থেকে অসুবিধা হয় নিচে ঘুমাতে, কারণ ওর নিচে শুতে একদমই অভ্যেস নেই। আমার তো নিচে শুতেই ভালো লাগে, মেয়ের নিচে শোয়ার একদম অভ্যেস নেই। আর তোমাদের দাদাভাই বলছে যে এই ঘরের জানলা দরজা কিছু লাগানো হয়নি, তো রাত্রিবেলা করে সমস্ত জিনিসপত্র এই দিকটায় থাকছে। যদি আমরা সবাই 3 জনেই ওই ঘরে ঘুমাই তাহলে কিভাবে চলে। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, অনেকেই অনেক কমেন্ট করছো যে জানলা লাগালে না, দরজা লাগালে না, এগুলো কবে করবে।
দেখো আমি তোমাদের আগেই বলেছি যে মোটামুটি এখন আমার চলার মতো যেটুকুনি হয়েছে, আর এখন এই মুহূর্তে ঘরের পেছনে আর একটা টাকাও খরচা করতে পারবো না। জানলাটায় আমরা কি করি, প্রত্যেকদিন রাত্রিবেলা শোয়ার সময় বিছানার চাদর হোক, শাড়ি হোক, ওড়না হোক দিয়ে শুধু ওই জানলাটা, ঘরের জানলাটাকে গার্ড করি, আর সামনের গেট আর সিঁড়ির দিকের গেটটাকে তালা দিয়ে দিই, আর এই পাশের দিকে পুরোটা খোলাই থাকে, আমাদের কোনো অসুবিধা হয় না, গরমকাল তো। তো এখন এই মুহূর্তে হবে না, জানলা দরজা সবই লাগাবো আস্তে আস্তে। আর আমি ওই ঘর থেকে কেন জিনিসপত্র আনছি না, ওই ঘর থেকে জিনিসপত্র এখন আমি খাট আলমারি এগুলো কিছু আনবো না, কারণ তোমাদের এর আগেই আমি বলেছি যে আমি ঘরটা রং করব। আর কারণ সাদা আমি রাখবো না, সাদা হচ্ছে প্রথম দেখতেই ভালো লাগবে, তারপরে ব্যবহার করতে 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 না সাদা রংটা খুব বাজে হয়ে যায়। আমার বাপের বাড়িতেও সাদা রং করা, তো সেই কারণে ভেবেছি সাদা রংটা আমি রাখবো না। তোমাদের দাদাভাই বলেছে মোটামুটি পুজোর আগ দিয়ে আমি ঘরটা পুরো রং করে উঠবো। তো কটা দিন দাঁড়িয়ে যাও, মোটামুটি চলার মতো যেইটুক জিনিসের দরকার সেই জিনিসটুকু ঘরে নিয়ে এসে মোটামুটি আমরা যাতে চলতে পারি সেরকম গুছিয়ে নাও, তারপরে একটা একটা করে ঘর রং করব। ঘরটা আগে রং করে জিনিসপত্র ঢোকাবো, তারপরে বাইরের দিকটা রং করব। আর রান্নাবান্না বলতে আমার ইচ্ছে ছিল যে গ্যাসটা আমি আজকে ওই ঘরেই নিয়ে যাব, ওই ঘরে নিয়ে গিয়ে যেমন আমি রান্না করছিলাম তেমনই করবো। তো তোমাদের দাদাভাই বললো দেখো রং যখন করব একটু নোংরা হলে তেলকালি হলেও সব তো ঢাকাই পড়ে যাবে, তো তখন আমি চেষ্টা করছি যে চিমনিটা আনার। আর তোমরা অনেকেই বলেছে যে দিদি তুমি ইউটিউব পেমেন্টটা পেয়ে টিভি না এনে এসি কিনতে পারতে, চিমনি কিনতে পারতে, তো কিনতে ঠিকই বানিয়েছে। আর 2325 টাকা না 28 টাকা এরকম একটা কিছু হবে, 2300 টাকার মধ্যে আমার পার মাসে ইএমআই আছে। তো আগে 1 বছর এটা শোধ করে নিই, তার মাঝখানে যদি তোমাদের দাদাভাইয়ের ঠিকমতো কাজকর্ম হয়, আমি আবার ইউটিউব থেকে পেমেন্ট পাই, তাহলে ইচ্ছে আছে আগে চিমনিটা নিয়ে আসবো, কারণ রান্নাঘরে আগে চিমনিটার আমার দরকার, যেহেতু আমার এটা ওপেন কিচেন। তো চিমনিটা না হলে আমার এদিকে তেলকালিতে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বললো রান্নাবান্না এখানেই করো, তোমাকে গরমে ওখানে টেনে কষ্ট করে নিতে হবে না, আর ওখানে দাঁড়িয়েও তোমাকে রান্না করতে হবে না, যখন হয়েই গেছে এইখানেই করো আস্তে ধীরে, যতদিন রান্নাঘরটা কমপ্লিট না হয় একটু কষ্ট করে করো, তারপরে আস্তে ধীরে এটাকে কমপ্লিট করব। তো এই অবধি ঠিক হয়েছে, ঠিক আছে, দেখা যাক কতদূর কী করে উঠতে পারি। আস্তে আস্তে সব কিছুই হবে, ধৈর্য ধরলে সব কিছুই হবে। এতটা তো ধৈর্য ধরেছি, 2 বছর ধরে কষ্ট করেছি, তাই আজকে মাথার উপরে ছাদের তলায় থাকতে পারছি। তো এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া, যে আমি মাথার তলায় ছাদ করতে পেরেছি। আর আস্তে ধীরে সমস্তটাই গুছিয়ে তুলবো, তবে হুটোপাটি করে কিছু হবে না। আমার শাশুড়ি মায়ের ঘরটা এই মুহূর্তে আমরা ভেঙেও দিচ্ছি না, ছেড়েও দিচ্ছি না, কারণ জিনিসপত্রগুলো ওখানে থাক। আমি পুজোর আগে মোটামুটি ইচ্ছে আছে, যদি তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম ঠিকঠাক হয়, পুজোর আগে আমি সমস্তটা গুছিয়ে উঠবো, আস্তে ধীরে করে গুছিয়ে উঠবো, ঠিক আছে। তো চলো এখন আমি ওই ঘরে যাই, ওই ঘরটা তোমাদের অনেক দিন দেখানো হয় না, ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে আগে ওই ঘরটা গোছাই, গুছিয়ে টুকিটাকি যা জিনিসপত্র এইদিকে আনার সব এনে রাখি, তারপরে এই দিকটা গোছাবো, ঠিক আছে। চলো, আমরা তো মানুষ, আমাদের দেখবে চাহিদার কিন্তু শেষ নেই। আমাদের যত পাবো ততই আমাদের মন চাইবে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই এটা করো, দিদিভাই ওটা করো, দিদিভাই এইটা করলে ভালো হতো। কিন্তু দেখো সত্যি কথা বলছি, আমার এই মুহূর্তে মোটামুটি এই মাস 2-এর মধ্যে আর কিচ্ছু হবে না। কারণ কি বলতো, হাতে যা ছিল সমস্তটাই শেষ হয়ে গেছে। দেখো আজ হয়তো এই কথাটা বললে তোমরা অনেকেই আমাকে এই কথাটা বলো যে নেই নেই করে তো সব কিছুই করে উঠলে, তারপরেও বলো নেই নেই। দেখো আজকে আমার সংসার তো আমি বুঝি যে কোথার থেকে কিভাবে ম্যানেজ হচ্ছে। আর একটা মানুষের আয়ের ওপরে যখন গোটা পরিবারটা দাঁড়িয়ে থাকে না, তখন কিন্তু অনেকটা চিন্তাভাবনা করে সব কিছু করতে হয়। তোমাদের দাদাভাইয়ের ওপরে পুরো আমার সংসারটা নির্ভর করে, নিজে এমন কিচ্ছু ইনকাম করি না। তারপরে যদি আগেকার মতো সময় থাকতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। কাজকর্মের বাজার তোমরা প্রত্যেকেই জানো এখন কতটা খারাপ, আর এত কম্পিটিশনের মার্কেট হয়ে গেছে। তোমাদের দাদাভাইরা যেই কাজ করে এখন অনেক সেই কাজের উন্নতি হয়ে গেছে। যারা যারা ধরো নতুন কাজ করাবে মনে করে, তারা তো একটু বেস্ট লোকদের দিয়েই কাজ করাতে বেশি পছন্দ করে, তাই না?
তো সেই কারণে আমাদেরকে সব কিছু একটু বুঝে শুনে করতে হয়। এই যে তোমরা অনেকেই বলছো না যে এইটা করছো সেইটা করছো, নেই করে দুটো পাখা লাগিয়ে হাওয়া খাচ্ছ, তারপরে এত কিছু করলে, টাইলস বসানো, ঘর করলে, সবটাই করছো, এদিকে লোকের কাছে গলা শোকাচ্ছ, কিছু নেই আমি একবারও বলিনি। যখন নেই তখন কিন্তু করিনি। তোমরা দেখেইছিলে যে ঘর কিন্তু কেমনভাবে পড়েছিল। আমি আগাগোড়াই তোমাদের একই কথা বলে যাচ্ছি যে আমি কিন্তু যখন মিউনিসিপ্যালিটির টাকাটা যেদিন ঢুকেছে তার থেকে গুনে 7 দিন পরেই আমি আমার বাড়ির কাজ আরম্ভ করে দিয়েছি। আর বাড়ির কাজ করতে গিয়ে আমাকে আবারও ধার দেনা করতে হয়েছে। আগের ধার কিছু শোধ করেছি, আবার কিছু ধার দেনা করেছি, সেখানে মাসে আমাকে টাকা শোধ করতে হবে। এইবার মোটামুটি মাস কয়েক আগে একটু টাকাটা শোধ করে একটু হালকা করে নিতে পারলে কি বলো তো, তাহলে নিজেদের অনেক সুবিধা হবে। যে আজ যদি হুট করে কোনো বিপদে পড়ি তো কে এসে পাশে দাঁড়াবে? আমার সংসারে তো দাঁড়ানোর মতো কেউ নেই। তো তোমাদের দাদাভাইয়ের ঠাকুর না শুনুক, যদি কোনো কিছু শরীর খারাপ হয়, কোনো কিছু অসুবিধা হয়, তাহলে আমার সংসারে তো আগে নিজেদের সব কিছুটা বজায় রাখতে হবে, তারপরে সব কিছু করতে হবে। তো আমি আজকে ঘর করব, বাড়ি করব, যদি আমার সেরকম সামর্থ্যই না থাকে, আমাকে যদি কোনো কিছুর জন্য লোকের কাছে হাত পাততে হয়, তাহলে সেটা কি ভালো দেখায় বলো? আমি আগে যেই ধার দেনা করেছি সেটা একটু শোধ করে নিই। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমাদের ঘরে সবথেকে প্রবলেম কি হচ্ছে জানো তো? রান্নাবান্নার দিকে প্রবলেম হচ্ছে না, কারণ এই দেখো আমি ঘর থেকে বাসনের র্যাকটা বার করে নিয়ে এসেছি। আজকে রান্নাঘরটা গুছিয়েছি নিজের মন পছন্দ করে, মোটামুটি চলার মতো আমি রান্নাঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। সবথেকে বড় আমাদের প্রবলেম হচ্ছে রাত্রিবেলায় ঠিক করে ঘুম হচ্ছে না, যেটা হচ্ছে জানলার কাজগুলো নেই বলে রাত্রিবেলায় প্রচণ্ড মশা। তোমাদের দাদাভাই 2-3 বার করে উঠে মর্টিন জ্বালায়। আমি অল আউটের তেলও নিয়ে এসেছি, কিন্তু জানলাটা খোলা যেহেতু, পুরো কাচ নেই, দরজা নেই, তো সেই কারণে না খুব অসুবিধা হচ্ছে মশার জন্য। তবু তোমাদের দাদাভাইকে বলেছি এখন আর তোমার ঘরের দিকে 5টা টাকাও খরচা করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। রাত্রিবেলার একটু মশার কামড় খাবো, তাতে কি আছে? আর এখন গরমকাল, কোনো অসুবিধাও নেই। বর্ষা পড়ার আগে দরজা না হলেও জানলার কাজটা লাগিয়ে দিও। তো দেখো, একটা মানুষের ওপরে আমি তো জোর জবরদস্তি করতে পারি না, না আমাকে এক্ষুনি এটা করে দিতে হবে। আর যদি বলো যে নিচে শোয়ার কথা, সেটাও একটা প্রবলেম হচ্ছে। প্রথম 2 দিন তো বেশ আরামে মেঝেতে শুয়েছি, বিশ্বাস করবে না, মানে প্রায় 2-2.5 বছর পর মনে হচ্ছে আমি মেঝেতে শুয়েছি। তো এত আরাম লাগছিল প্রথম 2 দিন। প্রথমে তো চোখ ফুলে গেছিল, তারপরে এখন প্রবলেম হয়েছে, প্রচণ্ড কোমর ব্যথা করছে। কিন্তু তারপরেও আমি খাটটা কেন ঢোকাচ্ছি না, এটাও হয়তো তোমরা এই কথাটা শোনার পরেই কমেন্ট করবে যে তাহলে তো খাটটা ঢুকিয়েই নিতে পারো। আমি খাটটা ঢোকাচ্ছি না একটাই কারণে, আমার ইচ্ছে আছে যে খাটটা যখন ঘরে ঢোকাবো, তো আমাদের খাটটা হচ্ছে বক্স করা না। আমি একেবারেই ইচ্ছে আছে ঘরটা রং করে খাটটা ঢোকাবো আর খাটটাকে বক্স করে নেব, তাহলে আমার অনেক জিনিসপত্র আমি রাখতে পারবো। তো এখন তো আমার ঘর একটাই, যতই নতুন ঘর করি আর যাই করি, ঘর তো আমার একটাই, আমাকে ম্যানেজ করে সব জিনিস রাখতে হবে। তোমাদের হয়তো ওপর থেকে দেখলে মনে হয় অনেক বড়, দিদির বাড়িটা অনেক বড়, একদমই না। আমার শাশুড়ি মায়ের যে ঘরটা দেখেছো, যেটার মধ্যে আমি আছি, অত বড় আমাদের ঘরটা না, জানো তো, ঘরের সাইজটা অত বড়ও না। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি তোমার কত স্কোয়ার ফিটের মধ্যে ঘর, কত টাকা খরচা পড়লো, সব বলবো। দাঁড়াও, আস্তে ধীরে করে তোমাদের সব বলবো, একটু ওয়েট করো, আমি একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে সব বলবো। কারণ খাতার মধ্যে তো আমার পাই টু পাই সব কিছুর হিসেব করা আছে। আর একটা মোটামুটি আমাদের মতো এইরকম মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা এরকম বাড়ি করতে গেলে কত টাকা মতো খরচা হয় আমাদের সত্যি আইডিয়া ছিল না, ভাবতেই পারিনি যে এত টাকা খরচা হয়ে যাবে। তো সেটাই ভেবে এখন মানে অবাক হয়ে যাচ্ছি যে এত টাকা খরচা করে ধার দেনা করে যেইভাবেই হোক, দেখো ঘর তো হয়েছে, কিন্তু জায়গা যদি আরেকটু থাকতো, আরেকটা ঘর করতে পারতাম, তাহলে একটু শান্তি হতো। একটাই ঘর হয়েছে, তোমরা অনেকেই বলে একটা ঘর মেয়েকে নিয়ে, মেয়েটা বড় হয়েছে, সবই বুঝতে পারি, তবে কি করব বলো, জায়গা না থাকলে তো কিচ্ছু করার নেই। আর তবু নিজের মতো করে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর মেয়ের কথা যদি বলো, সত্যি কথা বলতে আমাদের মতো ঘরে কোনোদিনও তো 2-3টে করে ঘর ছিল না। মেয়ে আমার ছোটোবেলার থেকে সেইভাবেই মানুষ হয়েছে, আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা কিন্তু একটা ঘরেও ম্যানেজ করে নিতে পারি।
তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর করে একটু গুছিয়ে নিলাম ওই টেবিলটা যেটার উপরে আমার গ্যাস ছিল। টেবিলটাকে কিন্তু ভালো করে ধুইয়ে পরিষ্কার করে আমি কিন্তু ঘরে নিয়ে এসেছি। ভাবলাম কোথায় রাখি, তো তোমাদের দাদাভাই বলছিল যে যেখানেই রাখবে টেবিলটা একটু বুঝে শুনে রাখবে, এই কাজ থেকে আসার পরে একটু মোবাইলটা রাখা, টাকা পয়সা রাখা, তারপরে টুকিটাকি জামা কাপড়গুলো। তো সব চিন্তা করেই ওই টেবিলটা নিয়ে আসলাম। টেবিলের নিচের দুটো তাক ভালো করে পরিষ্কার করে পেপারের কাগজ পেতে নিয়েছি, ধুয়েই তো দিয়েছি, তারপরে ভালো করে মুছে পেপারের কাগজ পেতে নিয়ে তো টুকিটাকে আমাদের নিত্য প্রয়োজনীয় যেই জামা কাপড়গুলো সবসময় আমরা পরি সেগুলো এনে গুছিয়ে রেখেছি। আর টেবিলের ওপরটা তো দেখতেই পারলে আমার মেয়ের আমার দুজনেরই টুকিটাকি কতগুলো সাজার জিনিস দিয়ে ওখানটায় গুছিয়ে রেখেছি। সকালে খাওয়া দাওয়া করবো না করেও 1:45 বাজে, তখন দেখলাম খুব খিদে পেয়েছে। আলু ভাজা করলাম, মেয়ে আর আমি দুজনে খেয়ে নিলাম। ভাবলাম এরপরে যদি খিদে পায় তারপরে মুড়ি আছে, ছাতু আছে, কিছু খেয়ে নেব। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে এখন পুজো দেবে বলে গোপালকে নিতে যাচ্ছে ঠাকুর ঘরের দিকে। আর আমি এখানে বসেছি রান্নাঘরের নিচটা এখন গোছাতে। বাসনপত্র র্যাকটা কেন আনলাম বলো তো, পুরো বাসন চারিদিকে ছড়িয়ে আছে। বাসনগুলোকে একটা গতি করতে না পারলে কোনো শান্তি হচ্ছে না। তো সেই কারণে আগে বাসনগুলোকে নিয়ে আসলাম, বাসনের ঝুড়িটাকে নিয়ে আসলাম। ওটা এখনও ধুইনি, তো রান্নাঘরটা একটু আগে গুছিয়ে নিচ্ছি, এরপরে যাব র্যাকটাকে ধুতে। আর এই র্যাকগুলো না আর আমি কিনবো না, এরপরে আমার ইচ্ছে আছে রান্নাঘর হয়ে গেলে একটা স্টিলের র্যাক কিনবো। আর যদি ঠাকুর করে আমি যেমন আমার কিচেনটা বানানোর ইচ্ছে আছে যদি কোনোদিনও করতে পারি, তাহলে তো আর র্যাকের কোনো দরকারই নেই। এই র্যাকগুলো শুরুতেই খুব ভালো লাগে, তারপরে না একদমই বাজে লাগে, জানো তো। এত নোংরা পড়ে যায় আর এত পরিষ্কার করতে কষ্ট হয়। ধরে 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 পুরো একটা তার একদম এক একটা তার কসব্রাই দিয়ে ঘষতে হয়। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, বাজে এখন 2:30। এত গরম পড়েছে, আর কলপাড়ের দিকটায় সিঁড়ির ঘরের দিকটায় তো প্রচণ্ড রোদ। আমি তো কলপাড়ের দিকে কোনো কাজই করতে পারিনি। মেয়ে দেখো স্নান করে সব জল ভরে রেখেছে। এরপরে একটু ছাওয়া পড়লো, তারপরে আমি এসে এই র্যাকগুলোকে ধুতে বসেছি। এই র্যাকটাকে পরিষ্কার করলাম। আর এখানে একটা ছোট র্যাক এনেছি, যেটার মধ্যে আমার আগের রান্নাঘরে দেখেছিলে ছিল। আর আগে তারপরে টুকিটাকি জিনিসপত্র ব্রাশ ট্রাশ এগুলো রাখতাম, তো সেটাকেও নিয়ে এসেছি ওই ঘর থেকে। এখন এটাকেও একটু ভালো করে ধুয়ে দেব, ধুয়ে দিয়ে এটাকেও আমি রান্নাঘরেই রাখার ইচ্ছে আছে। ব্যাস, এরপরে কি ঘর দুয়ার ঝেড়ে মুছে তারপরে এত গরম লাগছিল স্নান করে এসেছি মাথাটাতায় শ্যাম্পু করে। তাও স্নান করলাম 4টের জলে, 4টে না 4:30 সময় জল আসলো। সব কাজ সেরে বসেছিলাম, কারণ ট্যাঙ্কের ওই গরম জলে স্নান করতে ইচ্ছে করছিল না। জল আসলো, জল আসার পরেই তারপরে আমি স্নান করলাম, মাথায় শ্যাম্পু করলাম, মাথাটা একটু হালকা লাগছে। আর তোমরা দেখে হয়তো অনেকেই ভাবে যে দিদি বেসিনের সামনে গিয়ে সিঁদুর পরছো। ঘরে আয়নাও নেই, ঘড়িও নেই। আয়না বলতে ওই বেসিনের সামনেই একটা, ওটা দিয়েই আমরা সবাই চুল আঁচড়ানো সব কিছুই করি এখন আপাতত। আর ঘড়িটা আমি নামিয়ে রেখেছি, দেখি যদি কালকে পারি তোমাদের দাদাভাইকে দিয়ে লাগাবো। খিদে পেয়ে গেছে জানো। আমি কাজের মাঝখানে কি করেছি, আমি আবার ভাত রান্না করেছি। মেয়ে ভাত খায়নি, মিথ্যা কথা বলবো না। আমি কাজ করতে করতেই ভাবলাম এত কাজ করেছি, শরীর ছেড়ে দেবে, রাতের জন্য ভাতটা রান্না করে রাখি। আলু সেদ্ধ ভাত রান্না করেছিলাম আর একটু ডাল সিদ্ধও করে রেখেছিলাম। তো দেখলাম নিজেরই 5টা বাজে, এখন খিদে পেয়েছে। মেয়ে খাবে ম্যাগি, তাই দোকানে যাবে, বললো মা দোকান খুলুক, আমি ম্যাগি এনে খাবো। তো আমি ভাবলাম তাহলে আমি একটুখানি ভাত খাই, গতকালকের গাঠি কচুর তরকারিটা আছে, ওটা দিয়েই একটুখানি ভাত খাবো। ব্যাস, এরপরে আর কি, আর সারাদিন কাজকর্ম করে শরীর দেয়। রান্নাঘরটা তোমাদের আজকে আর ভালো করে গোছানোটা দেখাতে পারিনি। কালকে ভাবছি আমার পুরো বাড়ির হোম ট্যুরটাই তোমাদের নিয়ে আসবো, কেমন বাড়ি তৈরি করলাম। সামনের দিন ভাবছি এই ব্লগটাই নিয়ে আসবো। আজকে এই অবধি শেষ করলাম। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।